This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলার স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে দীপ। দীপ, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহ এক এক দিন এক এক রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে, যে বৈঠকে রাজ্যের 41টি দপ্তরের সঙ্গে আলোচনা করবেন তিনি। সচিবদের উপস্থিত থাকতে বলেছেন, 5 মন্ত্রীকে উপস্থিত থাকতে বলেছেন এবং সঙ্গে 15 জন বিধায়ককেও থাকতে বলেছেন। কিন্তু কারা এই বৈঠকে ঠিক কোন আলোচনা হতে পারে জানাবেন আমাদের সহকর্মী এই মুহূর্তে সঙ্গে রয়েছেন দীক্ষা। দীক্ষা, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং 5 জন যারা মন্ত্রী অলরেডি শপথ নিয়েছেন এবং 15 জন বিধায়ক এবং 41টি দপ্তরের সচিব, তাদেরকে তিনি বৈঠক নিয়ে করবেন। তার কারণ হচ্ছে নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা জানি সাধারণত একটা বাজেট অধিবেশন করতে হয়। এই 41টি দপ্তরের কাছে বলা হয়েছে যে সমস্ত প্রকল্পগুলি ইতিমধ্যেই চলছে সেই সমস্ত প্রকল্পগুলির কত বরাদ্দ ছিল অর্থ এবং সেগুলোর কতটা ব্যয় হয়েছে তার একটা তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যে স্বল্পমেয়াদী যে সমস্ত রয়েছে সেগুলো আগামী 6 মাসের জন্য হোক 2 বছরের জন্য সেই সমস্ত প্রকল্পগুলিরও তালিকা প্রকাশ করতে হবে। এবং 3 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে কোথাও এই প্রকল্পগুলি চালু করতে গেলে বাধার সম্মুখীন হতে হচ্ছে কিনা দপ্তরকে, সেটা দেখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স শুরু হচ্ছে, আমি সামনে সেই জায়গা দিয়ে দিচ্ছি। পাচ্ছি লাউড এন্ড ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার পাচ্ছি। দিদি পাচ্ছি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছে, আর কিছুক্ষণের মধ্যে 41টি দপ্তরের সচিবের সঙ্গে মেগা বৈঠক রয়েছে। আগামী 6 মাস ঠিক কোন রূপরেখা মেনে চলবে এই রাজ্য সরকার, ঠিক কোন কোন বিষয়ের দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। এবং 5 মন্ত্রী মানে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া সহ 5 মন্ত্রী তারা যেমন উপস্থিত থাকছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হচ্ছে এবং তার পাশাপাশি 15 জন বিধায়কও থাকছেন। 15 জন বিধায়ক, গুরুত্বপূর্ণ যে সমস্ত বিধায়ক রয়েছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত আলোচনায় যে সমস্ত নাম উঠে আসে তা হচ্ছে শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়। এই বৈঠকের দিকে আমরা অবশ্যই নজর রাখছি। তবে এই মুহূর্তে একটা বড় আপডেট দীপ দেবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর সবার আগে ব্রেক করছে এই মুহূর্তে টিভি9 বাংলা। অন্নপূর্ণা ভান্ডারের পর আবারও বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। আপনাদের জানাবো 1000 টাকা থেকে 2000 টাকা হতে চলেছে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। সরাসরি কথা বলবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, 1500 থেকে বেড়ে একদিকে অন্নপূর্ণা ভান্ডারে এখন থেকে বাংলার মহিলারা 3000 টাকা পাবেন, অন্যদিকে এবার থেকে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী 3টে ভাতাই দ্বিগুণ হচ্ছে। একেবারেই তাই। তার কারণ বারংবার আমরা যদি দেখে থাকি দীপ, যে ভোটের প্রচারে কিন্তু বিজেপির যে নেতা কর্মীরা তারা বক্তৃতা করেছিলেন বিভিন্ন জায়গায়, সেটা একেবারে শীর্ষ স্তর থেকে নিচুতলার স্তর পর্যন্ত, যে ভাতা, যে টাকা দেওয়া হয় এখনো পর্যন্ত সেই টাকা যথেষ্ট নয় একটা সংসার চালানোর জন্য, একটা মানুষের প্রয়োজনের জন্য। সেই কারণে তাদের সরকার আসলে সেই ভাতা বাড়ানো হবে এবং সেই প্রতিশ্রুতি তারা রাখতে চলেছেন এবং সেই কারণেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো দ্বিগুণ হতে চলেছে। এই মুহূর্তে রাজ্যের যারা বিধবা ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান, বার্ধক্য ভাতা পান, তারা 1000 টাকা পান। নতুন সরকার সেটাকে বাড়িয়ে 2000 টাকা করতে চলেছে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এবং তুমি যেমনটি বলছিলে যে অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে যে নামটা অন্নপূর্ণা ভান্ডার হতে চলেছে এবং তারও ভাতা দ্বিগুণ হচ্ছে। ফলে যে ভাতাগুলো ছিল তাদের বক্তব্য যে এটা মানুষকে পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয় এবং সে কারণেই এটা দ্বিগুণ করা হচ্ছে। এই মুহূর্তে সরকারের যে আর্থিক সামর্থ্য সেই অনুযায়ী এগোনোর চেষ্টা করা হচ্ছে, এটাও আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। আমাদের সঙ্গে থাকো প্রদীপ্ত। এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর বাংলার মানুষের জন্য। অন্নপূর্ণা ভান্ডারের পর আবারও বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। 1000 টাকা করে এতদিন ভাতা পেতেন এই বাংলার বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধীরা। এবার থেকে 1000 টাকা থেকে বেড়ে দ্বিগুণ হচ্ছে সেই ভাতা। 1000 টাকা থেকে বেড়ে 2000 টাকা হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এমনটাই সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। প্রবীণ নাগরিকদের যাতে আরেকটু সহজে তাদের জীবনযাপন হতে পারে, আরেকটু তাদের জীবনে যাতে
সমস্যা না হয়, বিধবারা যারা এই বাংলার বিধবা মহিলা রয়েছে তাদের জীবনযাপনে যাতে আরেকটু স্বাচ্ছন্দ্য আসে এবং প্রতিবন্ধীদের জন্য তাদের জন্য সুখবর, এবার থেকে 1000 টাকা নয় 2000 টাকা পেতে চলেছেন বাংলার বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে শুভেন্দু অধিকারী দীপ বলেছিলেন যে এই সরকার সবার সরকার, আর আমরা জানি মহিলা ভোট তো একটা বড় ফ্যাক্টর, আর ভোটের আগে বারবার কথা এসেছিল মহিলা ভোট যেহেতু একটা বড় ফ্যাক্টর তাই মহিলাদের কথা ভাবা হয়, লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের কথা ভাবা হচ্ছে, কিন্তু বিধবাদের কথা তো কেউ ভাবছে না, বয়স্ক মানুষদের কথা তো কেউ ভাবছে না। সেই অভিযোগ কিন্তু আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুনে এসেছি, সেই তাদের কথা ভেবেই আমরা দেখলাম দায়িত্ব নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা এই নতুন সরকার কিন্তু এবার বিধবাদের কথাও ভাবলেন এবং বয়স্কদের কথাও ভাবলেন, প্রবীণদের কথা ভেবে এবং বিধবাদের কথা ভেবে এতদিন যে 1000 টাকা তারা ভাতা পাচ্ছিলেন সেই কথাও তারা বলছিলেন যে 1000 টাকায় কত কিছু হয়, ওষুধের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, 1000 টাকায় তো আমরা নিজেদের খরচে চালাতে পারবো না, তাই সেই ভাতাটা বাড়ানোর কথা ভাবা হোক। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার মধ্যে এইটা অন্যতম বড় সিদ্ধান্ত যে বয়স্কদের জন্য মানে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা 1000 থেকে বাড়িয়ে 2000 করা হলো। দীপ, এবার কবে থেকে বাংলার মানুষ এই বর্ধিত ভাতা পেতে পারেন জানতে আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, বাংলার মানুষ জানতে চাইবেনি যে কবে থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 1000 থেকে বেড়ে 2000 টাকা করে তারা হাতে পাবেন। দেখো, তার কারণ যেটা তুমিও বলছিলে যে সরকারের তরফ থেকে মানে এই মুহূর্তে যারা সরকারে রয়েছে তারা যখন ভোট প্রচারে গিয়েছিলেন সর্বত্রই কিন্তু বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে, তাদের সরকার যদি প্রতিষ্ঠিত হয় এই রাজ্যে, তাহলে তারা এই ভাতার পরিমাণকে দ্বিগুণ করার চেষ্টা করবে বা যাতে সাধারণ মানুষের পাশে তারা দাঁড়াতে পারেন। তার কারণ তাদের বক্তব্য যে 1000 টাকায় সবকিছু হয় না বা 1500 টাকায় হয় না। আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে সেটা 3000 টাকাতে পরিণত হচ্ছে। সেই জায়গা তার সঙ্গে সাযুজ্য রেখেই বলা যায় যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলোও কিন্তু বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির, আর তারা সেটা করতে চলেছে এবং আর কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে একেবারে প্রশাসনিক যে সিদ্ধান্ত তা প্রকাশ্যে আসতে পারে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে এই সিদ্ধান্ত কবে থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কবে থেকে এর বাস্তবায়ন ঘটছে, সেদিকেই নজর রয়েছে সকল। একেবারে প্রদীপ আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের পর এবার বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার থেকে দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। তার মানে বাংলার বিধবা মহিলার এবার থেকে প্রতি মাসে 2000 টাকা করে পাবেন, বয়স্করা পাবেন 2000 টাকা করে, যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ, প্রতিবন্ধী তারা পাবেন 2000 টাকা করে। নতুন সরকার আসার পর বড় ঘোষণা শুভেন্দু অধিকারী। একদম বিশেষভাবে সক্ষমদের কথাও মাথায় রাখা হয়েছে, তাদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে, তারাও 2000 টাকা করে পাবেন। কারণ ইতিমধ্যে আমরা জানি যে অন্নপূর্ণা ভান্ডার সেই টাকা যে দ্বিগুণ হচ্ছে সেটা 1 জুন থেকে কার্যকরী হতে চলেছে। এমনকি সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, সেটাও 1 জুন থেকে কার্যকর হতে চলেছে। তবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এই বিষয়টা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে যে প্রবীণদের জন্য যে ভাতা মানে বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা এবং বিধবা ভাতা যে বাড়িয়ে 1000 থেকে 2000 করা হলো, সেটা কবে থেকে লাগু হবে সেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। কারণ আমরা জানি একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক রয়েছে, যেখানে 5 মন্ত্রী থাকছেন, 15 জন বিধায়ক থাকছেন। তার আগেই একটা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেল। স্বাভাবিকভাবে যথেষ্ট আলোচ্য, যথেষ্ট বড় খবর এই মুহূর্তে বলা যেতে পারে। এই ভাতার সুবিধাও কি মানুষ 1 জুন থেকে পাবেন সেটা কিন্তু আরেক কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। যদি অন্নপূর্ণা ভান্ডারের যে দ্বিগুণ হয়েছে টাকা 3000 হয়েছে, সেই টাকা 1 জুন থেকে পেতে পাচ্ছেন মহিলারা, এরকম একটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, লক্ষ্মীর ভান্ডার একদিকে যেমন বেড়ে 1500 টাকা থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে জুন মাস থেকে পাবেন বাংলার মহিলারা। এবারে আরো বড় সিদ্ধান্ত, আরো একটা বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এখন থেকে দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। 1000 টাকা নয়, এখন থেকে বাংলার মানুষ 2000 টাকা করে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা পাবেন, এমনটাই সূত্রের খবর।
বর্তমান পরিস্থিতির কথা ভেবে, যেহেতু বর্তমান সময় অনেকটাই পাল্টে গেছে, যখন এই ভাতাগুলো চালু হয়েছিল দীর্ঘদিন ধরে এই 1000 টাকার ভাতা চলছিল, বিধবা এবং বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের। একটা কথা বলবো, প্রত্যেকটা নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপির এই সরকার ক্ষমতায় আসার আগে যা যা বলে গিয়েছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা যা যা দাঁড়িয়ে পড়েছিলেন, এই সরকার বাংলায় ক্ষমতা আসার পর একটার পর একটা প্রতিশ্রুতি কিন্তু পালন করছে, এবং সেটা খুব দ্রুততার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এক সপ্তাহ হয়নি ক্ষমতায় আসার পর, মানে দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সোমবার দায়িত্ব নিয়েছেন। নবান্নে গিয়ে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন, কিন্তু তারপর থেকে যেগুলো ইস্তাহারে ছিল, মূলত সংকল্পপত্রে যেগুলো ছিল বিজেপির, সেই সংকল্পপত্রে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, যে সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো কিন্তু সমস্তই ভাবা হচ্ছে এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, সেটা অন্তত পরিষ্কার হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, তোমার কাছে জানতে চাইবো, সত্যি এতদিন আমরা আলোচনা করেছি, ঠিক কয়েকদিন আগে পর্যন্ত আমরা ভোট ব্যাংক নিয়ে আলোচনা করেছি, যে মহিলারা একটা ভোট ব্যাংক, তাদের কথা মাথায় রেখে এই সরকার এবং যে আসতে চলেছে তারা ভাবনা চিন্তা করছে, কিন্তু বয়স্কদের কথা, মানে বৃদ্ধ মানুষের কথা, বিধবাদের কথা, বিশেষভাবে সক্ষমদের কথা, এটা কিন্তু সত্যি ভাবা হলো এবং এই কয়েক দিনের মধ্যে ভাবা হলো। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তো মানুষের আস্থা অর্জন করা, ভরসা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কারণে দেখো, 2028 পঞ্চায়েত নির্বাচন রয়েছে, যেখানে বলা ছিল নিবিড় জনসংযোগ প্রয়োজন, আর 2029 লোকসভা নির্বাচন রয়েছে। তার বাইরে যদি তুমি বলো 2026 নির্বাচনে অনেকেই দোলা চলে যে 1500 টাকা কনফার্ম করবো নাকি 3000 টাকার দিকে যাবো, এমন ভোটারদের মধ্যে সেই মানসিকতা দেখা গিয়েছিল। অনেকেই বলছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন এ রাজ্যের, যখন তিনি ঠিক ভোটের আগে, ঘোষণার আগে, মানে নির্বাচন কমিশন যখন দিনক্ষণ ঘোষণা করছে, মনে করে দেখো ঠিক তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর ঘোষণা করছিলেন কি না, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দেওয়া হলো, এই ভাতা বাড়িয়ে দেওয়া হলো। তখন প্রতিবন্ধী সংগঠনগুলো রাস্তায় নেমে বলেছিল যে প্রতিবন্ধী মানুষদের, মানে বিশেষভাবে সক্ষম যারা, অন্য রাজ্যে 6000, 8000, 9000 পর্যন্ত ভাতা রয়েছে, এ রাজ্য কেন এত কম, কেন শিল্পী ভাতা কম, সেটা কেন বাড়ানো হবে না, বার্ধক্য ভাতা কেন বাড়বে না, কারণ তাদেরই তো প্রয়োজন। লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের তুলনায় তো বৃদ্ধ মানুষদের, তাদের ভাতাটা অত্যন্ত প্রয়োজন ওষুধপত্র বা অন্য কিছুর জন্য, প্রবীণদের জন্য যে ভাতা রয়েছে এবং বিধবা ভাতা যেটা রয়েছে। ফলে সেই মানুষগুলো কিন্তু তাকেই ছিল নতুন সরকার কি করবে, সেখানেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার সরকার, নতুন সরকার একেবারে বলা চলে সব দিকটাই প্রায় বেঁধে ফেলছে। জনপ্রিয়তার দিক থেকে লক্ষ্মীর ভাণ্ডার সুনিশ্চিত করে 1 জুন থেকে সেগুলো পাওয়া যাবে। প্রবীণ মানুষের সংখ্যা কিন্তু, যদি আমরা ভোটার লিস্টের দিকে তাকাই, বয়সের যে বিভাজন রয়েছে সেই দিকে তাকালে বুঝতে পারবো একটা বিপুল সংখ্যক মানুষ এই রাজ্যের ভোটার রয়েছেন যারা প্রবীণ মানুষ, 60 সেই প্রবীণ মানুষ, সেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিয়ে, এবং তার পাশাপাশি বিশেষভাবে সক্ষম যারা, সেটা মানবিক দিক, এটাও প্রচার আসবে। এইগুলো দেখেই কিন্তু জায়গাটা আরো স্ট্রং করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে সরকার, সেই সরকার। একদম, অনেক ধন্যবাদ তন্ময়। অর্থাৎ ভরসা অর্জন করা, বিশ্বাস অর্জন করা এবং জনপ্রিয়তা অর্জন করাটাই এই মুহূর্তে প্রাথমিক কাজ হয়ে দাঁড়িয়েছে এই নতুন সরকার, এবং প্রথম থেকেই একদম। আবার একটা আপডেট দিই আপনাদের, এখন থেকে রেশনে আটা দেওয়া বন্ধ করছে সরকার। খাদ্য দপ্তরের শুদ্ধকরণ প্রক্রিয়া শুরু খাদ্যমন্ত্রীর। রেশনের দোকানে এখন থেকে আর আটা দেওয়া হবে না, পরিবর্তে উন্নত মানের গম পাবেন গ্রাহকরা। সরকারি গুদামে এখন যেটুকুনি আটা মজুত রয়েছে সেটাই বিলি করে দেওয়া হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এই সিদ্ধান্ত। নিম্নমানের খাদ্য সামগ্রীর জায়গায় ভালো চাল, গম দেবে সরকার। খাদ্য দপ্তরে 1 টাকার দুর্নীতিও বরদাস্ত করা হবে না। রেশনে নিম্নমানের চাল দিলে লাইসেন্স বাতিল হবে, সাফ জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে, এবং যে লো ক্যাটাগরি খাদ্য দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। তো যে চালটা বাজারে দেওয়া হয় সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সার চাল নয়। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই, পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব
কোনো আধিকারিককে বলে যাব না, আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন, যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে, সেই এরিয়ার আধিকারিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিগত দিনে যেটা হয়েছে দীর্ঘ 15 বছর যাবৎ, সেটা পশ্চিমবঙ্গে হবে না, এটা আমি আপনাদের কমিটমেন্ট করি। ভোটের যখন প্রচার চলছিল তখন মাছ একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, আর তৃণমূলের অপপ্রচার কোথাও নস্যাৎ করছে বিজেপি। মাছে ভাতে বিজেপি। বিধানসভায় বিধায়কদের শপথ অনুষ্ঠানেও 16 আনা বাঙালি আনা। মধ্যাহ্নভোজের মেনুতে মাছ ভাতের আয়োজন করলেন প্রোটেম স্পিকার তাপস রায়। আমাকে যেমন প্রচারের মধ্যেও মাছ নিয়ে দেখা গেছিল, আমি প্রত্যেক দিন কার্যকর্তাদের সাথে যখন মিলিত হতাম দুপুরের খাবারে মাছ ভাত খেতাম। মাছ ছাড়া আমার খুব একটা চলে না। আমি সপ্তাহে 2 দিন আমার আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা থেকে নিরামিষ খাই বটে, কিন্তু সেই 2 দিন আমার কাছে খুব কষ্টের। মায়ের বকাঝকা দিয়ে নিরামিষটা খেতে হয়, কিন্তু আমি খুব একটা নিরামিষ আসি না। আজকে প্রথম দিনে মাছ ভাত বিধানসভায়। মাছ তো খুব শুভ, যাত্রা শুভ হবে আমাদের, স্বাভাবিকভাবে মাছ খাবো আমরা। বাঙালি মাছ ছাড়া চলবে না। শাসক শোভনদেব এখন বিরোধী পক্ষ। বিধানসভায় শপথ নিয়ে বিরোধী দলনেতার মুখে আলেকজান্ডার এবং পুরুর প্রসঙ্গ। সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে অসুবিধা হবে না, এমনটাই বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কোনো অসুবিধে নেই, আমি বিরোধী দলে দীর্ঘজীবন কাটিয়েছি এবং আজকে সরকারিভাবে মন্ত্রিত্ব থেকে কাটিয়েছি, আবার বিরোধী দলে এসেছি। আমার কাছে কোনোটাই নতুন নয়। আমি সব রকম আবহাওয়ার সঙ্গে আমি নিজে একাস্থান, আমি পারবো চালাতে বলে বিশ্বাস করি। তবে হ্যাঁ, দলের সিদ্ধান্ত দলের কাছ থেকে নিয়ে নেবো, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিজে নেবো। শাসক দলের থেকে কি প্রত্যাশা করছেন? আলেকজান্ডারের পুরুর মধ্যে ঝগড়া হয়েছিল, যখন লড়াই হয়েছিল তখন পুরু কি বলেছিলেন যে তার প্রতি যেন সত্যিকার রাজার মতো, যে আমি একজন রাজা ছিলাম সেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়, সেটাই আশা করি। শাসক দল বলছে যে না, বিরোধীদেরকে আমরা গুরুত্ব দিয়েই চলবে। ভালো তো, এগুলো তো আমি আবারও বলছি, যা কথা বলা আর সেটা প্রয়োগ করার মধ্যে অনেক পার্থক্য আছে। লেট আস সি হোয়াট হ্যাপেন্স, হয়তো তাতে উত্তর দেওয়ার সময় হয়। বিজেপি ক্ষমতায় আসতেই শিক্ষাক্ষেত্রে একটা বড়সড় সিদ্ধান্ত। এখনো পর্যন্ত এসএসসিতে যারা অযোগ্য হিসেবে প্রমাণিত তাদের থেকে টাকা আদায় শুরু। আদালতের নির্দেশ কার্যকর করতে জেলায় জেলায় নির্দেশিকা রাজ্যের। 5250 জন অযোগ্যর প্রত্যেককে টাকা ফেরাতে হবে। বিস্তারিত জানাবেন সহকর্মী সুমন, সঙ্গে রয়েছেন সুমন। এতদিন নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দেশ কার্যকর হচ্ছিল না, কিন্তু এই নতুন সরকার ক্ষমতায় আসতে ঠিক কি কি বলা হয়েছে? জেলা শাসকদের ঠিক কোন বিষয়টা নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা পৌঁছেছে জেলায় জেলায়, এবং জেলা শাসকদের পরিষ্কার করে বলা হয়েছে যে যারা অযোগ্য, যারা চাকরি চুরি করেছেন, যারা বেনিয়ম করে চাকরি পেয়েছেন, তাদেরকে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। এবং সেই বেতন ফেরত নেওয়ার যে প্রক্রিয়া, আদায় করার প্রক্রিয়া, সেটা কতদূর হয়েছে প্রত্যেক জেলা শাসককে কিন্তু দ্রুত রিপোর্ট দিতে হবে শিক্ষা দপ্তরে। সেই মোতাবেক শিক্ষা দপ্তর রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টে। এর আগেও এই বিজ্ঞপ্তি হয়েছে, ডিসেম্বর মাসে হয়েছে, জানুয়ারি মাসে হয়েছে, কিন্তু কোনো বিজ্ঞপ্তি কার্যকর হয়নি। এবারে কড়াই চিঠি গেছে জেলা শাসকদের কাছে, এবং 5250 জন গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষক মিলিয়ে যারা অযোগ্য তাদেরকে প্রায় 25 লাখ টাকা করে ফেরত দিতে হবে। একদিকে তারা যদি ঘুষ দিয়ে চাকরি পেয়ে থাকেন, সেখানে প্রায় 10 থেকে 15 লাখ টাকা তারা দিয়েছেন, আবার 25 লাখের বোঝা তাদের উপর চাপতে চলেছে। দেখো, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, এদের যে পিটিশন ছিল, আবেদন ছিল যে আমরা টাকা দেব না, তার কারণ আমরা শ্রম দিয়েছি, এটা কিন্তু কার্যকর হয়নি। সেই জায়গায় কিন্তু যারা দুর্নীতি করেছেন, যারা অন্যের যোগ্যদের চোখের জল ফেলিয়েছেন, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে, এবং সরকার কড়াভাবে, দপ্তর কড়াভাবে কিন্তু সেই নির্দেশ পালন করার দিকে এগোচ্ছে। বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি আইনে টাকা আদায় করবেন জেলা শাসকরা। 12% সুদ সহ বেতন ফেরাতে হবে অযোগ্যদের। আমরা চাই যে এটা যেমন সত্য তেমন ভাবেই
যারা এই নিয়োগের কেন্দ্রবিন্দুতে ছিল তাদের নামগুলোকে সামনে নিয়ে আসা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু এরই মাঝখানে যারা আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফ, তাদের অবস্থা যথেষ্টই সংকটজনক অবস্থাতেই রয়ে গিয়েছে। আবেদন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যাতে তিনি তার পূর্ব প্রতিশ্রুতি মতো আমাদের পুনরায় নিরপরাধ শিক্ষক শিক্ষিকারা যাতে ন্যায় বিচার পায় এবং তারা যাতে পুনরায় চাকরিতে ফিরতে পারে, সে ব্যবস্থা তিনি করুন। সুপ্রিম কোর্ট বলেছেন এবং যুক্তি দেখে ঘেঁটে সবকিছু করেই বলেছেন, যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদেরকে সরকারি ট্যাক্সের পয়সায় বেতন এতদিন দেওয়া হয়েছিল কেন, সেই প্রশ্নের উত্তর চাই। আর তার সঙ্গে বেতন যখন ফেরত দিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তো সরকারের তো কোনো সরকারেরই কিছু করার নেই। সরকার বেতন ফেরত দিচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। আজকে 2026 সাল, কিন্তু এখনো পর্যন্ত বেতন ফেরতের কোনো প্রকার পদক্ষেপ হয়নি। প্রথমে 2024 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট ওই নির্দেশ ইনট্যাক্ট রাখে, কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ এতদিন না মানার জন্য আমরা কন্টেম্প্ট ফাইল করি। সেই কন্টেম্প্টের কমপ্লায়েন্সে প্রথমে ওরা জাস্ট একটা ওই ডিএম গুলোকে একটা করে কমিউনিকেশন করে ডিসেম্বর মাসে ফেলে রেখে দিয়েছিল। আজকে এই যখন নতুন সরকার এসছে তারপরে দেখছি যে নোটিফিকেশন দিয়েছেন, তারা জানতে চাইছেন যে কি পদক্ষেপ হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরতের ক্ষেত্রে। দেখুন, এই টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট আপিল করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ পালিত হয়নি। এর আগের সরকারের দ্বারা এই নতুন সরকার তারা এসব পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা সাধু উদ্যোগ। অর্থাৎ দেখলেন, দাগি শিক্ষক শিক্ষাকর্মীদের টাকা ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে রাজ্যে। আর বিদায় নেওয়া তৃণমূল সরকারকেই সে কারণে কাঠগড়ায় তুলছেন দাগি চাকরি যাওয়া শিক্ষকরা। অনিয়ম বিপর্যয়ের দায় নিতে হবে তৃণমূলেরই নেতাদেরকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখন জামিনে রয়েছেন, বাকি দোষীদের শাস্তি কবে হবে প্রশ্ন তুলে তৃণমূলকেই নিশানা দাগিদের একাংশের। টাকা ফেরত এখন আমাদের কাছে, যেটা কোনো জব নেই, বাড়ির অবস্থা ঠিক নেই, আমার মাথার উপরে লোন ছিল, এখনও অবধি লোনের সেই বোঝা টানতে হচ্ছে। একটা জায়গায় ছোট ডেলিভারি কাজ করছে, সেখানে 10,000 টাকা স্যালারি পাচ্ছে, সেটা দিয়ে ঘরে সংসার করব না টাকা ফেরত দিব? তার থেকে আমাদের জেল যদি হয়ে যায় আমরা তাতেও খুশি, জেলের ভাতটা পাওয়া যাবে। কারা দায়ী এই ব্যবস্থাটার জন্য, এই অবস্থাটার জন্য? আগের সরকার দায়ী, সরকার ছাড়া কেউ দেয় না। সরকার এবং পর্ষদ এবং এসএসসি যারা কর্তৃপক্ষ ছিল তারা দায়ী। সবার কি শাস্তি হলো, না শুধু পার্থ চ্যাটার্জি শাস্তি পেলেন, বাকিরা পেলেন না? কারোরই শাস্তি হয়নি, এই 26,000 জন বাদে। এই টেন্টেড যারা ছিল বলুন বা এই 26,000 জন, এদের ছাড়া কারোর কোনো শাস্তি হয়নি। আজকে পার্থ চ্যাটার্জি তিনিও ঘরেই বসে আছে। আমাদের আর চাওয়া বলে কোনো কিছু নেই। আমরা কার কাছে চাবো? আমাদের চাওয়া পাওয়া কারোর কাছেই নেই, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার চলে এসছে। এখন যদি আমাদের যেতে হয় তাহলে সুপ্রিম কোর্টে যেতে হবে, আর সেখানে টাকা লাগবে, সেই টাকা আমাদের কাছে নেই। আমাদের ভাত খাওয়ার মতো এখন টাকা নেই। কেউ নেই আমাদের পাশে, কেউ না। দেখুন, বিগত তৃণমূল সরকারের আমল থেকেই জেলায় জেলায় সরকারি স্কুলগুলোর যে কি হতশ্রী দশা আমরা লাগাতার দেখিয়েছি। স্কুলগুলো দুরবস্থার কথা আমরা বারবার তুলে ধরেছি। আমরা TV9 বাংলা পালা বদলের পর সেদিকে আমাদের কিন্তু আরও নজর রয়েছে। আমরা আমাদের নজর কিন্তু ফেরাবো না। আমরা নিয়মিত সরকারের নজরে আনবো এই বাংলার স্কুলগুলোর দশা। যেমন আজ আপনাদের দেখাবো বাঁকুড়ার পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুলের ঘটনা। বাঁকুড়ার পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুল, এই স্কুলে এবারে মাধ্যমিকে 83 জন পরীক্ষায় বসেছিলেন। তাদের মধ্যে পাশ করতে কতজন জানেন? পাশ করেছে মাত্র 8 জন। হাইয়েস্ট মার্কস পেয়েছে 210, তার মানে মাত্র 30%। এই স্কুলে দীর্ঘদিন ধরে অঙ্ক, ভৌতবিজ্ঞান, ভূগোলের কোনো শিক্ষক নেই। এই স্কুলের 550 জন পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র 4 জন শিক্ষক। আমাদের প্রতিনিধি যখন এই স্কুলে যান তখন তার সামনে TV9 বাংলার ক্যামেরার সামনে ছাত্রছাত্রীরা কেঁদে ফেলে।
তার কারণ ওরা লেখাপড়া করতে চায়, ওরা শিক্ষিত হতে চায়, ওরা পাশ করতে চায়, কিন্তু ওদের পড়াবে কে? আমাদের শিক্ষক নেই স্কুলে, আমাদের ঘরে আমরা গরিব মানুষ, আমাদের পড়ার এতটা ই নাইছে। আমার বাবা মায়ের স্বপ্নে ঝুল আমরা ঝুলেছে, আমাদের স্বপ্ন উঠেই না। আমরা 2-3টা টিউশন নিয়েছিলাম, সেগুলো তো পাস করতে পেরেছি, আরগুলো বাকিগুলো আর পারি না। সরকার আমাদের দিকে একটু তাকায়নি পর্যন্ত, তাহলে একটু সাহায্য হতো, মানে গরিব মানুষরা তাহলে পড়তে পারতো সরকারি স্কুলে। আমাদের যেভাবে হয়েছে জীবন না, মানে আমাদের ভাইপো আমাদের জীবন ইসে, মানে আমাদের পরবর্তী এসে যারা ট্রেনে উঠছে তারা বেড়ে আর বছর দেবে, তাদের জীবন না হয়। দেখুন, স্কুল কর্তৃপক্ষের দাবি বিগত তৃণমূল সরকারের আমলে বারবার আবেদন করার পরেও শিক্ষক মেলেনি। আমরা জানিয়েছি, একাধিকবার জানিয়েছি, আর বাংলা শিক্ষা পোর্টালে তো সব কিছুই অ্যাভেলেবেল, কাজেই জানতে না পারার মতো কোনো কারণও নেই। একটি মাস্টারমশাই তারা মিড ডে মিলের কাজে ব্যস্ত থাকতো, সবসময় তাদের কাগজ কলম সারতে হতো, সেই দুটি মাস্টারমশাই লেখাপড়া করাতে পারেন। সবথেকে দুঃখের বিষয় খুব গরিবী এলাকা স্যার, এই গরিবী এলাকাতে তারা গার্জেনরা খেটে খেত, তারা ছেলে মেয়েদের প্রতি ফলো রাখতে পারতো না, কিন্তু এই সরকারি স্কুলে পড়াশোনার জন্য তারা দিয়েছিল, কিন্তু সরকার তাদের দিকে একবারই তাকায় না। অন্তত শিক্ষকটা দরকার, এটা আমি স্বীকার করে নিচ্ছি, এটা দরকার, এটা কিছুটা তো শিক্ষক কম থাকার জন্য রেজাল্ট এফেক্ট করে, সেটা বোঝা যাচ্ছে। গতকালও এই অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, 5 জন আহত। তাই এই বেআইনি নির্মাণের বিষয়টিকে যে একদম হালকাভাবে নেওয়া হচ্ছে না, সেটা অন্তত স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন কোন বিষয়গুলো তিনি আজকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে তুলে ধরলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, জানাবেন আমার সহকর্মী দীক্ষা এই মুহূর্তের সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে বৈঠকের আগে সাংবাদিক সম্মেলন করে 4টে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিলেন। গতকাল তিলজলায় যে আগুন লেগেছিল তাতে 2 জন মারা গেছিলেন এবং 3 জন আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি। তিনি বলেছেন এই বিল্ডিংয়ের আজকে রিপোর্ট চাওয়া হয়েছিল, 12টার মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছিল। সেই প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে নির্মাণটি পরিকল্পনাবিহীন, অর্থাৎ প্ল্যান ছিল না, কোনো বিল্ডিং প্ল্যান ছিল না, এবং অর্থাৎ কিনা এটা অবৈধ নির্মাণ, এবং সেখানে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার জন্য সিএসসিকে বলে দেওয়া হয়েছে। শুধু এই বিল্ডিংয়ের জন্য নয়, যে সমস্ত জায়গায় ইললিগাল বিল্ডিং হয়েছে সেই জায়গায় সিএসসিকে বলা হয়েছে অবিলম্বে, তার মধ্যে যেমন তিলজলা, তপসিয়া, খিদিরপুর, ইকবালপুর রয়েছে, সেই সমস্ত জায়গায় এই ধরনের যে ইললিগাল বিল্ডিংগুলো রয়েছে বলা হয়েছে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দিতে হবে, এবং তার মাধ্যমে এদেরকে একটা সতর্কবার্তা পৌঁছানোর কথা বলা হয়েছে, যে সতর্কবার্তার মাধ্যমে যাদের এরকম থাকে তারা যাতে বন্ধ করেন। এবং পাশাপাশি কর্পোরেশনকে, অর্থাৎ কলকাতা পুরসভাকে আবেদন করানো হয়েছে যে তারা যেন এই সমস্ত কারখানার জলের লাইন কেটে দেন, এই ধরনের বেআইনি কাজ তারা 0 টলারেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি যেটা বলা হলো যে কৃষকদের ওপরে আগের সরকার, বিশেষ করে যেটা বলা হচ্ছে যে আলু চাষিদের জন্য, তিনি বলে দিলেন আজকের পর থেকে শুধু আলু চাষি নয়, কৃষকদের যে কৃষিজাত পণ্য এবং বাণিজ্য পণ্য তারা ইন্টার যে রাজ্য, অর্থাৎ আন্তঃরাজ্যে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, যেটা আগের সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে কৃষকরা যদি এ রাজ্যে বিক্রি করতে না পারে, অন্য রাজ্যে যদি রপ্তানি করাতে চান তাহলে তারা করতে পারবেন এবং সেখানে কোনো রকম বাধা থাকবে না। 3 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তারা আবার একটা আলোচনা করবেন, এবং তখন জানাবেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি কেউ করলে তাদেরকে কোনো রকমভাবেই ছাড়া হবে না। 3 নম্বর, সিবিআইকে ছাড়পত্র দেওয়া হলো, বিশেষ করে পুরো নিয়োগ বা দুর্নীতি বা যে সমস্ত দুর্নীতি সাম্প্রতিককালে যে 3টে দুর্নীতির কথা সব থেকে বেশি সামনে এসছে, রেশন দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি এবং চাকরির ক্ষেত্রে দুর্নীতি, এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে সিবিআইকে রীতিমতন ছাড়পত্র দেওয়া হলো, কারণ সেখানে স্যাংশনের দরকার হয়, অনুমতির দরকার হয়, কিন্তু আগের সরকার অনুমতি দেয়নি। এক্ষেত্রে এই সরকার সিবিআইকে ছাড়পত্র দিয়ে দিল। 3টি দপ্তরের আধিকারিক বিরুদ্ধে প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকছে না, অর্থাৎ সিবিআই নিজের মতন করে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন একবার শুনুন। রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত।
ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই, কমপ্লিটলি অবৈধ। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসিকে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসিকে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনে 10 বছরের কারাদণ্ড। শামশেরগঞ্জে হিংসার মামলায় 12 জন দোষীকে 10 বছরের কারাদণ্ড আদালতের। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কৌশিক, কি আপডেট? দেখো, হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় যে যারা অভিযুক্ত তাদের ইতিমধ্যেই কিন্তু আগেই সাজা ঘোষণা হয়েছে এবং অন্য আরেকটি কেস যেখানে রয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পাশাপাশি অন্য একটি মামলা, সেখানে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে 12 জনের মধ্যে। সেই 12 জনের মধ্যে 5 জন রয়েছেন তারা হরগোবিন্দ এবং চন্দন দাস খুনের ঘটনায় অভিযুক্ত। সেই ঘটনায় কিন্তু আজ বিচারক 10 বছরের কারাদণ্ড দিয়ে নির্দেশ দিয়েছেন এবং এই 12 জনকে কিন্তু প্রত্যেকজনকে 60,000 টাকা করে ওই অপর একটি ঘটনায় যাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং বলরাম পাল নামে যে ব্যক্তি তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল বাড়িতে আগুন ধরে, সেই ঘটনায় কিন্তু এই 12 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ একটি আলাদা মামলা রুজু করেছিল। সেই মামলার ঘটনায় গতকাল দোষী সাব্যস্ত হয়। আজ 12 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন এবং পাশাপাশি 60,000 টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়। এই 12 জনের মধ্যে 5 জন রয়েছেন যারা ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনের ঘটনায় অভিযুক্ত। সব মিলিয়ে 2টি ঘটনা এখনো পর্যন্ত, হরগোবিন্দ দাস চন্দন দাস খুনের ঘটনা এবং বলরাম পাল নামের এক ব্যক্তি তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তাকে পুড়িয়ে মারার ঘটনায় এই দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতের পক্ষ থেকে। এখনো কিন্তু আরো 2টি মামলা রয়েছে এই হিংসার ঘটনায়। ধন্যবাদ কৌশিক। তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি পরিবারের। আর ঠিক কি দাবি করা হয়েছে জানাবেন সহকর্মী সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, ইতিমধ্যে শিয়ালদা আদালতে তিলোত্তমার বাবা বা পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে 3 জনের নাম তারা জানিয়েছেন। এক নির্মল ঘোষ, যিনি তৃণমূলের বিধায়ক প্রাক্তন, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে, এই 3 জনকে গ্রেফতার করার নির্দেশ দিক আদালত এবং সিবিআইকে সে নির্দেশ দেওয়া হোক এবং একই সঙ্গে তাদেরকে জেরা করা হোক। তার কারণ পরিবারের তরফ থেকে আর্জিতে যেটা বলা হয়েছে যে তিলোত্তমার দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত আটকাতে এদের ভূমিকা রয়েছে। এরা অতি তৎপর থাকার কারণেই তিলোত্তমার দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা যায়নি এবং দ্রুত দেহ সৎকার করা যায় কিভাবে সেজন্য তারা কার্যত জোর জবরদস্তি করেছিল পরিবারের সঙ্গে। তারা টাকা অফার করেছিল এই পরিবারকে এই ঘটনায়। সেই কারণেই তারা মনে করছে যে এদের যোগ থাকতে পারে এবং সেই কারণেই যাতে দেহ লোপাট হয়ে যায় বা প্রমাণ লোপাট হয়ে যায় সেই কারণে দ্রুত সৎকারের ব্যবস্থা করেছিল। সেই জন্যই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে তারা তাদেরকে হেফাজতে নেওয়ার এবং তাদেরকে জেরা করার আর্জি জানিয়েছে। একদম সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানাই, তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তিলোত্তমার বাবা এবং মা। এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি করছেন
পরিবারের সদস্যরা। এমনকি নির্মল ঘোষ ছাড়াও সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারের দাবি জানিয়ে শিয়ালদা আদালতে আবেদন করেছেন তিলোত্তমার বাবা। কারণ তিলোত্তমার বাবা এবং মা বারবার অভিযোগ করেছেন যে তিলোত্তমার দেহ অতি তৎপরতার সঙ্গে সৎকারের একটা চেষ্টা চালিয়ে গিয়েছে নির্মল ঘোষ এবং তার নেতৃত্বেই এই পুরো কাজটা হয়েছে প্রমাণ লোপাটের কারণে। এবার তারা আদালতে আবেদন করলেন এই তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। হেরে গিয়েও কি তৃণমূলের শিক্ষা আছে? এখনো তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। ছবি দেখাবো আপনাদের উত্তর 24 পরগনার হারোয়ায় রাতভর বোমাবাজি। বিজেপির কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হেরে গিয়েও তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। উত্তর 24 পরগনার হারোয়ায় রাতভর বোমাবাজির অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি নূর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নূর, তৃণমূল কংগ্রেসের কি হেরে গিয়েও লজ্জা নেই? এখন দীপ, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, হারোয়া বিধানসভা কেন্দ্রের খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বিহিগাছি গ্রামের 227 নম্বর বুথে ভোটে হেরে গেছে তৃণমূল। তারপর রাতভর এলাকায় বোমাবাজি করেছে। বিজেপি কর্মীদের বাড়িতে বোমা নিয়ে তাণ্ডব চালায় তৃণমূল কর্মী সমর্থকরা। তারপর যখন বিজেপি কর্মী সমর্থকরা তার প্রতিবাদ করে, তখনই কিন্তু বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে বোমাবাজি করেন তৃণমূলের লোকজন, এমনটা অভিযোগ উঠছে। কিন্তু সব মিলিয়ে প্রশ্ন উঠছে, রাজ্যে বিরোধী দল হয়েছে তৃণমূল কংগ্রেস, তারপরেও শাসক দল বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসেছে। আমরা দেখেছি বারবার কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে। রাজ্যে শাসক দল কিন্তু এবার বিজেপি, তারপরেও কিন্তু শাসক দল আসার পরেও বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে। প্রশাসন কোথায়? প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে কিন্তু এই যে ঘটনায় কিন্তু এরা থানায় দ্বারস্থ হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। অনেক ধন্যবাদ নূর, নজর রাখো। আচ্ছা, আর যারা খুঁজছে তারা তৃণমূল করে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে হচ্ছে কি আনন্দ দাদারা বললো যে হচ্ছে কি এরকম করছিস কেন, এখানে এরকম করলে এবার দেখা যাচ্ছে বোম নিয়েই গেছে। যদি ওখানে যদি কিছু বিপজ্জনক হয়ে যায়, অনেকেই বাচ্চা কাচ্চা তো বাড়িতে সবাই। আপনাদের কতজনকে মারধর করেছে? মারধর আপনাদের কতজনকে মেরেছে? অনেক লোককেই মেরেছে। বলছে যে একজনকে আমরা দেখে নেবো। এবার বলতে বলতে বলছে কি কোন পার্টি করে ওরা? টিএমসি করে। কি পার্টি? টিএমসি। আর আপনারা? বিজেপি। বিজেপি? এই জন্য মেরেছে কি? বিশ্ব হিন্দু পরিষদের নাম ভাঙিয়ে টাকা তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা। গ্রেপ্তার করা হয়েছে ময়নাগুড়িতে ওই তৃণমূল কংগ্রেস নেতাকে। বিস্তারিত জানাবেন সহকর্মী নীলেশ্বর সান্যাল, সঙ্গে রয়েছে নীলেশ্বর। দেখো, বিশ্ব হিন্দু পরিষদের তরফে কিন্তু খুব স্পষ্ট অভিযোগ যে এই যে অভিযুক্ত তৃণমূল নেতা, তিনি একসময় অর্থাৎ 2018 থেকে 23 সাল পর্যন্ত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। রাজ্যে যখন পালাবদল হয়ে গেল, সেই পালাবদলের পরে তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে তিনি ময়নাগুড়ির বাসিন্দাদের কাছ থেকে কারো কাছ থেকে 20,000 টাকা, কারো কাছ থেকে 30,000 টাকা এইভাবে তিনি দাবি করেছেন এবং এই টাকা তুলেছেন। তুলে তাদেরকে বলেছেন যে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য করা হবে। অথচ বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্যরা রয়েছেন তাদের বক্তব্য যে এই সংগঠন করতে গেলে কোনোদিনও কোনো পয়সা দিতে হয় না। আর এই জায়গা থেকেই কিন্তু এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বরানগরে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। দীর্ঘদিন ধরে প্রমোটার এবং ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেরকমই বিষয় জানা যাচ্ছে এবং স্বাভাবিকভাবে ইতিমধ্যেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। বরানগরের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী অনন্ত, সঙ্গে রয়েছেন অনন্ত। দেখো, শান্তনু মজুমদার ওরফে মেজো, বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে তোলাবাজির বিরুদ্ধে অভিযোগে তাকে গ্রেপ্তার করে বরানগর থানার পুলিশ। এর আগেও শান্তনু মজুমদার এলাইজ মেজো, এই মেজোর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এক্সটর্শন, দাদাগিরি, চমকানো ধমকানো এরকম অভিযোগ বরানগর থানায় লেগেই ছিল। দেখো, গতকাল রাতে এই মেজোকে গ্রেপ্তার করে বরানগর থানার পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছে। 10 দিনের পুলিশ হেফাজত হচ্ছে। দেখো, মেজর এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তার পুলিশ বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছিল। এখন এই শুধু মেজো নয়, বরানগর থানায় আরো একজন
কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ অনন্ত। রাজ্যে পালা বদলের পর থেকেই উধাও হালিশহর পুরসভার পুরপ্রধান এবং তৃণমূল কাউন্সিলররা। মুখ থুবড়ে পড়েছে হালিশহরের পুরো পরিষেবা, বন্ধ পুরো এলাকার উন্নয়নের কাজও। কোনো মতে কর্মীদের বেতন মেটাচ্ছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার, যদিও ওই এক্সিকিউটিভ অফিসার নিজেও এই মুহূর্তে অবসরের তালিকায়। তৃণমূল এত দুর্নীতি করেছে যে এখনো পুরসভায় আসতে ভয় পাচ্ছে কটাক্ষ বিজেপি বিধায়ক। স্মুথলি চলতো, সে স্মুথলি কি চলছে সেটা তো আপনি বুঝতে পারছেন যে ফুল ফ্লেজের কাজটা আমরা করতে পারছি না, মানে অ্যাবসেন্স তো ফুল ফ্লেজের কাজ করা সম্ভব না। আইনি জটিলতা শুরু সম্ভবই না, জটিলতাটা তো অন্য জিনিস, এটা অন্য অ্যাসপেক্ট। এটা তো একটা ফাংশনাল একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা বের হচ্ছে চেয়ারম্যান অ্যাপ্রুভাল ছাড়া সেই সিস্টেম করতে পারে না। পৌরসভার বদল হয়নি, কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা পৌরসভা যাওয়া বন্ধ করেছে, পালিয়ে গেছে। তারা আসলে এত চুরি দুর্নীতি করেছে, পৌরসভায় এত রহস্য লুকিয়ে আছে, সেগুলো ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা পালিয়েছে। এবার আমরা তাদের আহ্বান করছি যে আপনারা আসুন, পৌরসভা চালাই সকলে একসাথে, আমাদের শহরটাকে সচল রাখি। তারা আসছে না। যদি এই অবস্থায় আমরা ইও সাহেবের সাথে কথা বলেছি, কারণ সরকারের থেকেও নির্দেশ আছে যে পৌরসভাকে সচল রাখতে হবে। তো ইও সাহেবের সাথে কথা বলেছি, আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে চলে আসছে, কাজ শুরু হয়েছে। এবার এর মধ্যে আবার একটা অর্ডারে এসছে যে ওই 60 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের দেখা যাচ্ছে যে পৌরসভার অনেক স্টাফই আছে যারা 60 বছরের ঊর্ধ্বে। আপাতত একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু আমরা সেটাকে দ্রুত কাটিয়ে উঠছি। বিধায়ক হয়তো চেষ্টা করছেন, আমরা দেখেছি, কিন্তু তারপরে দাঁড়িয়েও হালিশহর পুরসভা আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ অফিসার যিনি বর্তমানে কয়েকদিন ধরে চালাচ্ছিলেন, 60 বছরের ঊর্ধ্বে, যেহেতু তার বয়স, হয়তো তিনি চলে যাবেন। হালিশহর পৌরসভা কিন্তু তার স্যালারিটা করে দিতে পেরেছিল এবং সঠিক সময় যেগুলো এই কদিন যে কটা কাজ ছিল করে দিতে পেরেছিল। মানুষের জন্য যে মিউনিসিপ্যালিটি সে স্বাভাবিক ছন্দে ফিরবে, আমরা সব ধরনের সহযোগিতা করছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তোলাবাজির অভিযোগে গ্রেফতার বরানগরের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। দীর্ঘদিন ধরে প্রমোটার ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সরাসরি এই মুহূর্তে কথা বলবো, আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, বরানগরের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবার গ্রেফতার। দেখো, শুধু প্রমোটারের কাছ থেকে তোলাবাজি নয়, ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদেরকে চমকে ধমকে তাদের কাছ থেকে পয়সা তুলতো বলে অভিযোগ। পুলিশের কাছে হাজারো অভিযোগ জমা পড়েছে শান্তনু অ্যালাইজ মেজো। দেখো, মেজো একসময় বরানগর কলেজের, অর্থাৎ বরানগর বিকেসি কলেজে ও ছাত্র পরিষদের নেতা ছিলেন। সেই সময় থেকেই কিন্তু মেজোর উৎপত্তি, তারপরে কাউন্সিলর হয় এবং ভোটের সময় তার যে তাণ্ডব, সেই তাণ্ডবও অনেক সময় আমাদের মিডিয়ার ক্যামেরায় অনেক সময় ধরা পড়েছে। এবং যারা প্রার্থী তার সাথেও ধস্তাধস্তির ছবি আমরা দেখিয়েছি। বিশেষ করে বরানগরে যে সিপিএম এর প্রার্থী হয়েছিল তন্ময় ভট্টাচার্য, তার সাথেও আমরা ধস্তাধস্তি দেখেছি ছবিতে। এই যে একের পর এক পুলিশের খাতায় যে তার বিরুদ্ধে তোলাবাজি, এক্সটর্শন, দাদাগিরি, এইগুলো যে অভিযোগ হচ্ছে, সেই অভিযোগের পরপর ভিত্তিতেই পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ। এবং এর যারা সাক্ষী আছে তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। বেশ, অনন্ত ধন্যবাদ।